পদ্মা যমুনার মিলনস্থলের কাছেই গোয়ালন্দ ঘাট। এটি বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নদী বন্দর। পদ্মার ভাঙাগড়ার খেলায় উৎপত্তিস্থল গোয়ালন্দ বাজার হলেও ঘাটটি এসে ঠেকেছে দৌলতদিয়ায়। এই ঘাট থেকে সড়ক ও রেলপথে ফরিদপুর, খুলনা, রাজশাহীর মতো বড় শহরগুলোতে পৌঁছে যায় হাজারো যাত্রী ও তাদের নানা প্রকার মালামাল। রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাটের অদূরে গড়ে ওঠা এই যৌনপল্লীটি বাংলাদেশের 14টি যৌনপল্লীর মধ্যে অন্যতম। গোয়ালন্দ বাজারে অবস্থানকালে এলাকাবাসী যৌনপল্লীটি পুড়িয়ে দেবার পর এটি দৌলতদিয়ায় চলে আসে। কতগুলো ঘিঞ্জি গলি এবং খুপড়ি ঘর নিয়ে গড়ে ওঠা এই যৌনপল্লীতে আটকে পড়ে আছে হাজারো মেয়ে। জীবিকার শেষ চেষ্টা চালাচ্ছে দেহ বিক্রির বিনিময়ে। আমার নাম রুমি। আমার যখন 14 বছর বয়স, সৈয়দপুর ক্যান্টনমেন্টের এক জোয়ান আমাকে বিয়ে করার জন্য পাগল হয়। বিয়ের পর তার বাড়িতে গিয়ে দেখি তার আগের বউ ও ছেলে মেয়ে আছে। আমি 5 বছর মুখ বুজে তার সংসার করি। সে চাকরি হারিয়ে বাড়িতে বসে থাকতো, প্রচুর মদ খেত, জুয়া খেলতো, বাধা দিলে মারধর করত। একদিন চাকরি পাওয়ার কথা বলে আমাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। রাতে লঞ্চ চলে না, এই অজুহাতে আমাকে গোয়ালন্দ ঘাটের এক বোর্ডিংয়ে নিয়ে তোলে। ভোরে আমাকে 10,000 টাকায় এক বাড়িওয়ালির কাছে বিক্রি করে দেয়। প্রতিদিন রুমির মতো হাজারো মেয়েকে নানাভাবে প্রতারণার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন যৌনপল্লীতে নিয়ে আসা হয়। কখনো ঘর বাঁধার স্বপ্ন দেখিয়ে, কখনো ভালো বেতনের চাকরির লোভ দেখিয়ে দালালরা মেয়েদেরকে নিয়ে বিক্রি করে দেয় বিভিন্ন যৌনপল্লীতে। এমনকি মা, বাবা, ভাই, নিকট আত্মীয়রাও অসীম দারিদ্রতার ভারে তাদের মেয়েকে বিক্রি করে দিতে দ্বিধা করে না। প্রথমত সামাজিক আচার এবং দ্বিতীয়ত অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে একবার এই পথে আসা মেয়েগুলো আর স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে না। আমি 11 বছর বয়সে এখানে আসি। তখন এখানে পাটখড়ির ঘর ছিল, কোনো পাকা রাস্তা ছিল না, ড্রেন ছিল না, চারিদিকে ময়লা আর দুর্গন্ধ। রাস্তাঘাটে চলার মতো বা বাইরে দাঁড়িয়ে থাকার মতো পরিবেশও ছিল না। তখন এখানে বিদ্যুৎ ছিল না। কাদের ফকির লাইন নিয়ে আসে। সে প্রতিদিন ফ্যানের জন্য 10 টাকা, লাইটের 5 টাকা, টিভির জন্য 3 টাকা নিত। কোনো মেয়ে না খেয়ে থাকলেও টাকাটা তাকে দিতে হতো। না দিতে পারলে ফ্যানটা নিয়ে যেত বা লাইন কেটে দিত। আমরা শুধু শুধু শরীর বিক্রি করতাম। বিদ্যুৎ নিয়ে আন্দোলন করার পর প্রত্যেক বাড়িওয়ালি লাইন নিয়ে এসেছে। এখন আমরা মাসে মাত্র 200 টাকা করে দিই। আগের জমানায় দাসগিরি করতে হচ্ছে, দাস প্রথা ছিল, 700 টাকা কি করতো আটকে রাখতো। এখন আমরা দেখি ছুটি আছে না, তাদের কি ভাড়া দিচ্ছে না। এখন কি দাস প্রথা কি এখন থাকবে? কাউকে দাস হিসাবে দাসত্বের বন্ধনে রাখা চলবে না। অবশেষে এই অবহেলিত নারীদের মাঝে আশার আলো হয়ে আসে পায়াক্ট বাংলাদেশ। 2000 সালে যৌনকর্মী এবং তাদের সন্তানদের জন্য সুষ্ঠু, সুন্দর এবং মর্যাদাপূর্ণ জীবন গড়ার প্রয়াসে পায়াক্ট দৌলতদিয়ায় কাজ শুরু করে। 2003 সালে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় যৌনকর্মীদের মানবাধিকার প্রতিষ্ঠায় বিশেষ উদ্যোগ গ্রহণ করে। যৌনকর্মীরা এবং সাধারণ যে সমস্ত যৌনকর্মী ভাড়াটিয়া, এরা আসলে এদের অধিকার সম্পর্কে কিছু জানে না। অধিকার সম্পর্কে না জানার কারণে এরা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়। আমাদের উদ্দেশ্যটা সেটা হচ্ছে সাধারণ যৌনকর্মীরা যাতে তাদের অধিকারটা সম্পর্কে জানে এবং তাদের অধিকারটা যাতে আদায় করার জন্য বিভিন্ন জায়গায় তারা যেতে পারে। আমার নাম তাসলিমা। আগে আমরা জুতা পায়ে দিয়ে যৌনপল্লীর বাইরে যেতে পারতাম না। সালোয়ার কামিজ পরা নিষিদ্ধ ছিল। সমাজের লোক বলতো, এরা পতিতা, এরা কেন স্যান্ডেল পায়ে দেবে, এরা আমাদের মা বোনদের সাথে মিশে যাবে। আমরা যে মানুষ,
এ কথা আমরা বলতে পারতাম না। পতিতা আবার মানুষ হয় নাকি? এখন আমরা স্বাধীনভাবে সব জায়গায় চলাফেরা করতে পারি। এই জায়গাটা আগে দোপাত ছিল, পরে মাটি ফেলা ভরাট করছে, তারপরে এটা আমাদের গুরুস্থান। এইখানে এসে দেখছি মেয়ে মানুষ মারা গেলে এই আমাদের মতন মেয়েরাই 4-5 জন কি ভিতরে যে মুকানদার থাকে এরা দিয়ে, বাইরের কোনো লোকজন আসতো না। ওই কেউ যদি টাকা পয়সা থাকতো একটু কাপড় পেঁচায়া চর উঠলে পারে করে বালির গর্ত খুঁড়ে পরে বালির ভিতর চাপা মাটির দিতে চলে আসতাম। আর পানির সময় হলে পারে ইট দিয়ে দড়ি দেয়া হাতের সাথে পায়ের সাথে বাইন দেয়া পরে ডুবাই দিত। ইসলামের দৃষ্টিটি যৌন পেশা জায়েজ না, সেই কারণে তাদের জানাজা দোয়া হয় না। দেখেন আমাদের কাছে সমাজের কত ভালো মন্দ লোকজন আসে, তারা চলে যদি সমাজের বাইরে চলে যায় তাদের মাটি হয়, তাহলে আমরা কি পাপ করছি? আমাদের কেন মাটি হবে না? তারাও তো আমাদের মতন এসে থেকে চলে যাচ্ছে, রাতের অন্ধকারে থেকে দিনের আলোতে আপনাদের সাথে মিশতেছে না। আমরা ওখানে সব সময় একটা ঘর বাড়ির মতন বানিয়ে নিছি। মানুষ হিসেবে প্রত্যেকে জানাজা পাওয়ার অধিকার আছে, এই কারণে আমরা তাদের জানাজা করি। যখন কাস্টমার আসে তখন বাচ্চাদের বাইরে বসিয়ে রাখতে হয়। দেখার কেউ নেই বলে খারাপ পরিবেশে মিশে যায়। ছেলেরা বড় হলে ছিনতাই পকেটমারি করে, মদ গাঁজা খেতে শেখে। মেয়েরা মায়ের মতো যৌন পেশায় নাম লেখায়। যাদের যৌনপল্লীতে জন্ম, বাইরের জগৎ সম্পর্কিত তাদের কোনো জ্ঞান নেই। নাম লেখানো ছাড়া তো কোনো উপায় নেই তাদের। আমরাও চাই আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখে মানুষ হোক। আগে আমাদের বাচ্চাদের স্কুলে ভর্তি করানো সম্ভব হতো না। গ্রামের লোকরা বলতো, যদি কোনো যৌনকর্মীর সন্তান এখানে পড়ে তবে আমি আমার বাচ্চাকে এখানে পড়াবো না। মাস্টাররা ভর্তি করতো না। ছেলে মেয়েরা তারা পাপি, কিন্তু তাদের সন্তানরা তো নিষ্পাপ, তাদের পড়ার অধিকার আছে, তাদের শিক্ষার অধিকার আছে। এখন আর তেমন বাধা নেই। সাধারণ সমাজের ছেলে মেয়েদের সাথে তাদের ছেলে মেয়ে এই স্কুলে কলেজে লেখাপড়া করছে। আমার নাম আইরিন, আমি ক্লাস 7-এ পড়ি। আমাদের বাসা দৌলতদিয়ায়। আমার মা একজন যৌনকর্মী। আমি স্কুলে যেতে আগে ভয় পেতাম, যদি গ্রামের লোকেরা কিছু বলে এবং আমাদের স্যাররা যদি আমাদের ঘৃণার চোখে দেখে। কিন্তু আমি স্কুলে গিয়ে দেখলাম যে আমার মতো অনেক যৌনকর্মীর মেয়েরা ওখানে পড়তেছে। আগে 10,000, 15,000 দিয়ে কিনা হতো। নাম লেখাতে 5,000, 7,000, 10,000 টাকা পর্যন্ত লাগতো। তারপরে কি করতো, ওই মেয়েটাকে যখন মনে করেন যে 8 মাস 9 মাস রাখা হতো, তারপরে এক সময় দেখা যায় ওই মেয়েটাকে ওই 20,000 টাকা ধরে উঠানো হতো। আসলে ও যে 8 মাস থাকলো, এতে তো ঋণ কমছে, কিন্তু আসলে কিছুই কমে নাই। বাড়িওয়ালির আন্ডারে থাকলে কামাই রোজগার কম হলে মারধর করে, খাওয়া বন্ধ করে দেয়। মেয়েরা চলে যেতে চাইলে বলে 20,000 টাকা দেনা আছে, 25,000 টাকা দেনা আছে। এখন আর আমাদের আগের মতো ঠকাতে পারে না। ভাড়ার টাকার জন্য খাতা আছে। প্রতিদিন আমরা ঘর ভাড়া বাবদ 50 টাকা দেই। আমাদের আর আগের মতো বিক্রি করতে পারে না। আমরা যখন এখানতে যাই, তা আমরা যাওয়ার আগের দিন কি করা লাগে,